হ্যালো, গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ফিজিক্স উইথ পিনাকি স্যার। তো আমি পিনাকি স্যার চলে এসেছি তোমাদের ক্লাস 8 এর ফার্স্ট চ্যাপ্টার বল ও চাপ নিয়ে ডিটেলস ডিসকাশনে। তো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজ আমরা ক্লাস 8 এর ফার্স্ট চ্যাপ্টার বল ও চাপ এই নিয়ে ডিটেলসে ডিসকাস করব। তো এই যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে পুরো চ্যাপ্টারটা একসাথে করতে গেলে, তাই আমি ভিডিওটাকে টোটাল দুটো পার্টে এখানে শেয়ার করব। ঠিক আছে, তো ফার্স্ট পার্টে কি কি থাকবে একটু দেখে নিই। চলো, ফার্স্ট পার্টে থাকছে বল কি, এর বিভিন্ন একক, বলের ধারণা আমরা কোথা থেকে পাই, নিউটনের গতিসূত্র সমূহ এবং বিভিন্ন প্রকার বল। তো চলো শুরু করা যাক। বল ও চাপ ক্লাস 8 ফার্স্ট সেমেটিভ ফার্স্ট পার্টে থাকছে বল কি, বলের একক। আচ্ছা, এখানে বলের ধারণা আমরা কোথা থেকে পাই, এটাতে আমি স্টার্ট করব। বলের ধারণা আমরা কোথা থেকে পাই এটা দিয়ে, তারপরে আসবো আমরা বল কি, বলের একক, নিউটনের গতিসূত্র সমূহ, বিভিন্ন প্রকার বল নিয়ে। তো চলো, বলের ধারণা আমরা কোথা থেকে পাই। আমরা ফিজিক্স পড়তে পড়তে একটু বলের ইতিহাসে চলে যাই। ঠিক আছে, তো দেখো বলের ধারণা প্রথম এসেছিল গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের হাত ধরেই। তো তিনি কি বলেছিলেন বল সম্পর্কিত যে ধারণা তার মধ্যে ছিল যে কোনো বস্তুর উপর যখন আমরা বল প্রয়োগ করব তখন বস্তু গতিশীল থাকবে। অর্থাৎ একটা বস্তুকে যদি গতিশীল করতে চাই তাহলে তার উপর কন্টিনিউ বল প্রয়োগ করে যেতে হবে। ঠিক আছে, তো তার এই ধারণা মোটামুটি 2000 বছর পর্যন্ত অটুট ছিল। কিন্তু তারপর গ্যালিলিও গ্যালিলি এসে তার এই বলের যে সংজ্ঞা যেটা তিনি দিয়েছিলেন সেটাকে ভুল প্রমাণ করলেন, কারণ তার বলের সংজ্ঞাতে কোথাও ঘর্ষণ বলের ব্যাপার ছিল না। তো এখানে গ্যালিলিও গ্যালিলি সে কি করলো না, একটা পাথরের চাই নিল, মসৃণ পাথর বা মসৃণ বরফের চাই নিল। ঠিক আছে, যেটার উপর দিয়ে বিভিন্ন ভরের বস্তুকে পরপর ছেড়ে দেখলো, বিভিন্ন ভরের বস্তুকে পরপর ছেড়ে দেখলো। তো এখানে বিভিন্ন ভর, যেহেতু ভর কোশ্চেনটা এলো তাই আমি একটু ভর সম্পর্কে বলে দিই। ভর ভার এই নিয়ে আমরা ডিটেলসে পড়বো পরের ক্লাসে। তো এখানে আমি ভরটা একটু শর্টে বলে দিই যে ভর জিনিসটা কি না, কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকবে সেটাই হচ্ছে তার ভর। ঠিক আছে, ধরো এটা একটা চুম্বক, এর মধ্যে যতটা জড় পদার্থ আছে সেটাই হচ্ছে এর ভর। এটা একটা ব্যক্তি, এর মধ্যে যতটা জড় পদার্থ আছে সেটাই এর ভর। ঠিক আছে, আচ্ছা, তো এখানে বিভিন্ন ভরের বস্তুকে একে একে ছেড়ে দেখলো এই মসৃণ যে তল, সেই মসৃণ তলে গ্যালিলিও দেখলেন যে বিভিন্ন ভরের বস্তুকে যখন ছাড়া হচ্ছে, একবার নর্মাল সারফেসে ছাড়া হচ্ছে সেই একই ভরের বস্তুকে, ঠিক আছে, আরেকবার এরকম মসৃণ সারফেসে ছেড়ে দেখলেন। দেখলেন কি না, যেটাকে মসৃণ সারফেসে ছাড়া হচ্ছে সেটা কিন্তু একটু বেশি সময় ধরে গতিশীল থাকছে একই পরিমাণ বল প্রয়োগ করাতেও। তো এখান থেকে তার মধ্যে এমন একটা ধারণা এলো যে বাধা, যদি বল প্রয়োগের করার পর কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার পর যদি সেখানে বাধা না আসে তাহলে কিন্তু বস্তু গতিশীল থাকবে অনন্তকাল ধরে। ঠিক আছে, তো তিনি, আমরা যেটা কাজ ঘর্ষণ বল বলে জানি সেটাকে তিনি বাধা বল বলেছিলেন। তো পরবর্তীকালে বলের যে আধুনিক সংজ্ঞা সেটা শুরু হয়েছে আমাদের আইজ্যাক নিউটনের হাত ধরে। তিনি বিভিন্ন গতি সংক্রান্ত 3টা সূত্র, যে নিউটনের যেগুলো আমরা প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র বলে জানি, সেই সূত্র সম্পর্কে আমরা চলে যাব সরাসরি। তিনি প্রথম যে গতি সূত্রটা দিয়েছিলেন সেটা কি ছিল না, কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ না করা হয় তাহলে কি ঘটবে। ঠিক আছে, এটা ছিল নিউটনের প্রথম গতিসূত্র। আর নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা কি, এটা অনেকেই মুখস্থ করতে গিয়ে গুলিয়ে ফেলে যে নিউটনের দ্বিতীয় সূত্রটা সেই মুহূর্তে ভুলে যায়। ঠিক আছে, তো আজ আমি খুব দারুণভাবে তোমাদেরকে শিখিয়ে দেবো নিউটনের প্রথম গতিসূত্র, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, তোমরা জীবনেও ভুলবে না। ঠিক আছে, তো চলো দেখো নিউটনের প্রথম যে গতিসূত্র, সেই গতিসূত্রে একবার চলে যাই, সেখান থেকে আমরা বলের ধারণায় আসবো আবার ফিরে। নিউটনের গতিসূত্র সমূহ দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক ব্যক্তি যে সাইকেল নিয়ে রাস্তাতে চলছিল, চলতে চলতে কি হয়েছে না, হঠাৎ করে কোনো একটা জায়গাতে একটা বাধা এসেছে। বাধা থাকাতে সে কি হয়েছে না, সে সাইকেল থেকে উল্টে যাচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, দেখো আমি প্রথম সূত্রটা একটু বলি আগে, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো নিউটন তার প্রথম সূত্রতে কি বলেছিলেন, প্রথম গতিসূত্র,
গতি কি স্থিতি কি এই সম্পর্কে তোমরা আগেই জেনেছো, আবার ক্লাস 9-এ জানবে, সেখানে তোমাদের 9-এর ক্লাসগুলো দেখতে হবে। ঠিক আছে, তাহলে গতি স্থিতি এই সম্পর্কিত যে আলোচনাগুলো সেগুলো ভালোভাবে বুঝে যাবে। ঠিক আছে, এখানে আমরা গতি স্থিতি নিয়ে আলোচনা করব না। ঠিক আছে, আমরা শুধুমাত্র নিউটনের গতিসূত্র নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথম গতিসূত্রটা ছিল কি না, কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে, মানে কোনো বাহ্যিক কোনো কিছু প্রয়োগ না করলে কি হবে না, বস্তু যেরকম অবস্থাতে ছিল সেরকম অবস্থাতেই থেকে যাবে। মানে বস্তু যদি স্থির ছিল তো স্থিরই থাকবে, যদি বস্তু গতিশীল ছিল তো গতিশীলই থাকবে। তো আমি একটু সূত্রটা লিখে দিই, দেখো। কোন বস্তুর উপর বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির ও গতিশীল বস্তু চিরকাল ও গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় গতিশীল থাকবে। কি বুঝলাম, কোন বস্তুর উপর বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে, স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে। ঠিক আছে, আর গতিশীল বস্তু কি হবে, চিরকাল সমবেগে সরল রেখায়, এই কথাটা তোমাদেরকে মনে রাখতে হবে, সমবেগে সরল রেখায় গতিশীল থাকবে। ঠিক আছে, তো দেখো এখানে বস্তুটা যেহেতু গতিশীল ছিল, ঠিক আছে, এখানে সাইকেল আর সাইকেলের মধ্যে থাকা ব্যক্তি দুজনেই গতিশীল ছিল, তাই তো। দেখো সাইকেল যখন এখানে এসে বাধা প্রাপ্ত হলো, তখন উপরের ব্যক্তিটার উপর কিন্তু কোনো বাধা ছিল না, তাই উপরের ব্যক্তিটা কি হলো না, ও গতিশীল অবস্থাতেই থাকতে চাইছিল, ও তার জন্য কি হলো, সামনের দিকে গিয়ে এখানে পড়ে গেল। বাট সাইকেলটা কি হলো না, সাইকেলটা এখানে থেমে গেল, কারণ ওকে বাধা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এটাই ছিল নিউটনের প্রথম গতিসূত্র, যে যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করা হয় তাহলে কি ঘটবে বস্তুর উপর, না বস্তু যদি স্থির ছিল তো স্থিরই থাকবে, এক কথায় বস্তু যেরকম অবস্থাতে ছিল সেরকম অবস্থাতে থেকে যাবে। এটাই হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। আচ্ছা, নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কি জানতে পারি এখান থেকে, না নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে জড়তা। আমরা এখানে জড়তার ধারণা পাই। জড়তা অর্থাৎ জড়তা জিনিসটা কি, জড়তা কোন বস্তুর ভরেই হচ্ছে তার জড়তা। এখানে দেখো একটা জিনিস, যে বস্তুকে গতিশীল করতে গেলে, একটা জাস্ট সিম্পল উদাহরণ তোমরা ভাবো, একটা সাইকেল আর একটা ধরো পাশে লরি আছে। এবার সাইকেল আর লরি দুটোকে যদি গতিশীল করতে চাই, কোনটার উপর আমাকে বেশি বল প্রয়োগ করতে হবে, না অবশ্যই লরিকে বেশি বল প্রয়োগ করতে হবে একই গতিবেগে আনার জন্য। আবার উল্টো দিক থেকে যদি ভাবা হয় যে একটা সাইকেল আর একটা লরি একই গতিবেগ নিয়ে কি হচ্ছিল না, রাস্তা দিয়ে আসছিল, এখন সাইকেল আর লরি দুটোকে যদি আমি থামাতে চাই, কোনটার উপর বেশি বল প্রয়োগ করতে হবে, অবশ্যই লরির উপর আমাকে বেশি বল প্রয়োগ করতে হবে, তাই তো। তাহলে এখানে জড়তা পুরোটাই ডিপেন্ড করছে বস্তুর ভরের উপর। ঠিক আছে, যার ভর বেশি তার জড়তা বেশি, যার ভর কম তার জড়তা কম। ঠিক আছে, আচ্ছা এখান থেকে জড়তা এটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্থিতিজাড্য, একটা হচ্ছে গতিজাড্য। স্থিতিজাড্য মানে কি, কোনো বস্তু স্থির থাকার ধর্মকে স্থিতিজাড্য বলা হয়, কোনো বস্তুর গতিশীল থাকার ধর্মকে, গতিশীল বস্তুর গতিশীল থাকার ধর্মকে গতিজাড্য বলা হয়। তো এগুলো এখানের আলোচ্য বিষয় নয়, তাও আমি একটু শর্টে বলে দিলাম। চলে এসো নিউটনের দ্বিতীয় গতিসূত্রতে, যেটা নিয়ে আমাদের প্রায় কনফিউশন থেকেই থাকে। দেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্র, এখানে আমরা একটু দেখে নিই ভালো করে। দ্বিতীয় গতিসূত্র, আচ্ছা নিউটনের দ্বিতীয় গতিসূত্রতে কি বলা হয়েছে দেখো। ফার্স্ট যে গতিসূত্র ছিল, প্রথম যে গতিসূত্র ছিল, সেখানে আমরা কি বুঝলাম, যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে কি ঘটনা ঘটবে। এবারে দ্বিতীয় গতিসূত্রতে আমরা কি শিখবো, না যদি বল প্রয়োগ করা হয়, বাইরে থেকে বল প্রয়োগ করা হয় তাহলে কি ঘটবে। আচ্ছা চলে এসো, যে দেখো এখানে একটা বস্তু যার ভর এম দেওয়া আছে, মানে এম পরিমাণ জড় পদার্থ এর কাছে আছে। ঠিক আছে,
এরপর যখনই একটা নির্দিষ্ট দিকে বল প্রয়োগ করা হচ্ছে, ঠিক আছে, একটা নির্দিষ্ট দিকে যখন বল প্রয়োগ করা হচ্ছে তখন কি হচ্ছে না বস্তুটাতে সেই দিকে একটা ত্বরণ সৃষ্টি হচ্ছে। তাহলে কোনো বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হবে তখন কি হবে না বস্তুতে একটা ত্বরণ সৃষ্টি হবে। এটাই ছিল কি না নিউটনের দ্বিতীয় গতিসূত্র, ঠিক আছে। যদি কোনো বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ করা হয় তাহলে কি হবে না বস্তুতে একটা ত্বরণ সৃষ্টি হবে। এবারে ত্বরণ যে সৃষ্টি হবে এমনটাও কিন্তু না, ত্বরণ সৃষ্টি হওয়ার চেষ্টাও করতে পারে। কারণ আমি যদি দেওয়ালটাকে এখানে বল প্রয়োগ করার চেষ্টা করি, দেওয়ালকে আমি কখনোই যে যে কোনো রকম বল প্রয়োগ করে আমি দেওয়ালটাকে সরাতে পারবো না। কারণ কি না দেওয়ালের যে ভর তার তুলনায় আমার ভরটা অনেক কম, আমার জড়তা অনেক কম, তাই আমি কি করব না দেওয়ালটাকে যে কোনো রকম বল প্রয়োগ করেও সরাতে পারবো না। তাহলে এখানে নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি কোনো ভুল আছে? না, সেরকম কোনো ভুল নেই। এখানে যেটা বলা হয়েছে যে বল প্রয়োগ করলে বস্তুতে কি হবে না ত্বরণ সৃষ্টি হবে বা হওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো এবারে যদি ত্বরণ সৃষ্টি হয় সেটা কোন দিকে হবে, আর যদি ত্বরণ হওয়ার সৃষ্টিও হয় মানে চেষ্টাও করে সেটাও কোন দিকে হবে। না দেখো যেদিকে বল প্রয়োগ করা হয়েছে ত্বরণটাও হবে কি না ঠিক সেই দিকেই, যেদিকে এখানে বল প্রয়োগ করা হচ্ছে ত্বরণ সেই দিকেই হবে, তাই তো। আমরা দেখতে পাচ্ছি এই দিকেই এফ বল প্রয়োগ করা হয়েছে, এই দিকেই ত্বরণ সৃষ্টি হয়েছে। আবার দ্বিতীয় কেসে কি বোঝানো হয়েছে না দেখো এখানে দুজন ব্যক্তি একই পরিমাণ ভরকে দুজন ব্যক্তি টানছে। এখানে আরো একটা জিনিস আমরা বুঝতে পারছি যে যখন বল প্রয়োগের মানটা বাড়ানো হচ্ছে, প্রথম ক্ষেত্রে যদি এই ব্যক্তি এর উপর এফ বল প্রয়োগ করছিল, দ্বিতীয় বার কি হচ্ছে না দুজন ব্যক্তি মিলে এফ এর ডবল মানে 2f বল প্রয়োগ করছে, তাহলে কি হবে না এখানে যে ত্বরণটা সৃষ্টি হচ্ছে সেটাও কি হয়ে যাবে না তার ডবল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বল প্রয়োগের মান এখান থেকে আমরা কি বলবো না যে বল প্রয়োগের মান যত বাড়ানো হবে তত কি হবে না ত্বরণের মানটাও বাড়তে থাকবে, ঠিক আছে। তো একটা নির্দিষ্ট বল প্রয়োগের পরেই কি হবে বস্তুতে ত্বরণ সৃষ্টি হবে, ঠিক আছে। যে কোনো রকম বল প্রয়োগ করলে কিন্তু বস্তুতে ত্বরণ সৃষ্টি হবে না। এটাই ছিল কি না নিউটনের কি না দ্বিতীয় সূত্র। আচ্ছা আরো একটা জিনিস এখানে দেখানো হয়েছে, দেখো এটা থেকে আমরা কি বুঝতে পারছি না যদি ভরটাকে ডবল করে দেওয়া হয়, ঠিক আছে, একটা নির্দিষ্ট পরিমাণে বল প্রয়োগ করা হয়েছে, ঠিক আছে, এখানেও এফ বল প্রয়োগ করা হয়েছে, এখানেও এফ বল প্রয়োগ করা হয়েছে, বাট এখানে দেখতে পাচ্ছি আমরা ভরটাকে দ্বিগুণ করা হয়েছে। যদি ভরটাকে দ্বিগুণ করে দেওয়া হয় তখন সেক্ষেত্রে কি হবে না সেক্ষেত্রে ত্বরণটাও অর্ধেক হয়ে যাবে। তাহলে যে বলটা প্রয়োগ করা হচ্ছে সেই বলটা কিন্তু কি হচ্ছে না ত্বরণের সাথে সমানুপাতি হচ্ছে, বল প্রপোর্শনাল ত্বরণ। ত্বরণকে আমরা এ দ্বারা চিহ্নিত করব কারণ এর ইংলিশ হচ্ছে অ্যাক্সিলারেশন, ঠিক আছে। তো এই জন্য আমরা একে এ দ্বারা চিহ্নিত করব। যাই হোক তাহলে এখানে ধ্রুবকটা কি আছে বলতো বস্তুর এই যে গতিশীলতার দিক দিয়ে এখানে ধ্রুবক হিসেবে কাকে ধরা হয়েছে না বস্তুর ভরকে, বস্তুর ভরকে স্থির ধরা হয়েছে। যদিও বস্তুর ভর সব সময় সব ক্ষেত্রে কিন্তু স্থির থাকে না, কিন্তু নিউটনের যে কোনো গতিসূত্র আলোচনার ক্ষেত্রে আমাকে বস্তুর ভরকে স্থির ভর হিসেবে ধরে নিতে হবে, ঠিক আছে। যাই হোক তাহলে এখানে এই প্রপোর্শনাল সাইনটাকে তুলতে গেলে কি হবে না এখানে একটা ধ্রুবক গুণ করতে হবে। ধ্রুবক হিসাবে আমি কি নেবো না বস্তুর ভর নেব। তাহলে এফ সমান কি হবে না এম ইন্টু এ হবে। এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। তো আমি সূত্রটা একবার লিখে দিচ্ছি। এখানে দেখো কি বলবো না কোনো বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ করলে বস্তুতে ত্বরণ সৃষ্টি হয় অথবা সৃষ্টির চেষ্টা করে, সৃষ্টির বলতে ত্বরণ সৃষ্টির, ঠিক আছে, সৃষ্টির চেষ্টা করে। কারণ একটু আগেই বললাম যে যে কোনো রকম বল প্রয়োগ করে বস্তুকে কিন্তু গতিশীল করা যায় না। এবং ত্বরণের অভিমুখ প্রযুক্ত বলের অভিমুখে হয়। এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। কোনো বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ
যদি করা হয়, প্রথম সূত্রে আমরা ঠিক যেমন জানলাম যে বল প্রয়োগ না করলে কি হবে, দ্বিতীয় সূত্রে আমরা জানবো যে বল প্রয়োগ করলে কি হচ্ছে। ঠিক আছে, কোনো বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ করলে বস্তুতে একটা ত্বরণ সৃষ্টি হয়, অথবা সৃষ্টির চেষ্টা করে, অথবা হচ্ছে সৃষ্টির চেষ্টা করে। ঠিক আছে, এটাও মনে রাখতে হবে। ঠিক আছে, এবং ত্বরণের যে অভিমুখটা হবে, ত্বরণের যে দিকটা হবে, সেটা কোন দিকে হবে না যেদিকে বল প্রয়োগ করা হয়েছিল। আমরা সেটাই দেখলাম এখানে, যে যেখানে বল প্রয়োগ করা হয়েছিল সেই দিকেই ত্বরণ হচ্ছে, তাই তো। আচ্ছা, তো এই ছিল নিউটনের দ্বিতীয় গতিসূত্র। আচ্ছা, দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি জানতে পারি? যেমন প্রথম গতিসূত্র থেকে আমরা জাড্য বা জড়তার ধারণা পাই, আর বলের একটা কনসেপ্টও পাই, সেখান থেকে বলের ধারণাও পাই। ঠিক আছে, তো এখানে আমরা বলের কিন্তু পরিমাণগত একটা কনসেপ্ট পাই। প্রথম সূত্রে আমরা জাস্ট বলের ধারণা পাই, দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পাই, এবং পরিমাণগত একটা বা ম্যাথমেটিক্যাল একটা সংজ্ঞা পাই বলের। ঠিক আছে, যে এফ সমান হচ্ছে কি না, এফ সমান হচ্ছে এম এ, বস্তুর ভর আর ত্বরণের গুণফলই হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত বল। ঠিক আছে, আচ্ছা চলে এসে এবারে নিউটনের তৃতীয় গতিসূত্রে। আচ্ছা, তার আগে একটা জিনিস আমি একটু বলে দিই, যে এখানে ত্বরণ এ, ত্বরণ বলতে আমরা কি বুঝি? সময়ের সাথে সাথে বস্তুর বেগ বৃদ্ধির যে হার, সেটাকে আমরা ত্বরণ বলবো। তো সেটাকে আমরা ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করব কিভাবে না, ত্বরণ এ সমান হচ্ছে কি হবে না ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আচ্ছা, সেখান থেকেও আমরা কিন্তু এই সূত্রটাকে আরো একটু অন্যভাবে এক্সপ্রেস করতে পারি। দেখো এখানে ত্বরণ এ সমান যদি ভি মাইনাস ইউ বাই টি হয়, যেখানে ভিটা কি ওঠে, ভিটা হচ্ছে বস্তুর অন্তিম বেগ, ভি হচ্ছে অন্তিম বেগ, আর ইউটা কি ওঠে, ইউ হচ্ছে প্রাথমিক বেগ। ওকে, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, আর টি হচ্ছে যে সময় ধরে এই বেগটার পরিবর্তন হয়েছে। যেমন একটা এক্সাম্পল দিয়ে বলি, যে কোনো বস্তুর প্রথমে ধরো বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড বেগ ছিল। এবারে বেগ বাড়তে বাড়তে হয়ে গেল, ধরো বেগটা বাড়ছে ধরো 10 সেকেন্ড ধরে, 10 সেকেন্ড পরে বেগটা বেড়ে হয়ে গেল যে 40 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে বস্তুটাতে ত্বরণ কত হলো না, বস্তুটাতে ত্বরণ হচ্ছে ভি, বলতে এটা অন্তিম বেগ হয়েছে, এটা প্রাথমিক বেগ ছিল, এটা ভি মাইনাস ইউ বাই টি। তার মানে 40 মাইনাস 20 ডিভাইডেড বাই টি মানে 10, তাহলে হয়ে যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই ত্বরণ নিয়ে বস্তুটা গতিশীল ছিল। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমি এখানে ত্বরণটাকে যদি এই ভি মাইনাস ইউ বাই টি এইভাবে ভেঙে দিই, তাহলে দেখো এফ এর একটা অন্যরকম মান পেয়ে যাবো, সেখান থেকে বলের একটা অন্য সংজ্ঞাও পেয়ে যাবো। দেখো আমি সেটাকে একটু এখানে দেখাই। আচ্ছা, আমরা কি পেয়েছিলাম না এফ ইকুয়াল এম এ পেয়েছিলাম, আবার এ ইকুয়াল কি পেলাম না এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি পেলাম। আমি এখানে আবার একবার লিখে দিচ্ছি, এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। তো এর জায়গাতে আমি যদি পুট করি, তাহলে কি পাবো, এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। সেটাকে একটু ভালোভাবে লিখলে কি লিখবো না এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। দেখো এখানে এই এম ভি আর এম ইউ এগুলো কিন্তু কি বটে না, এই এম ভি এম ইউ এগুলোকে বলা হচ্ছে কোনো বস্তুর ভর বেগ, কোনো বস্তুর ভর আর বেগের গুণফলকে এখান থেকে একটা অন্য সংজ্ঞা পেয়ে গেলাম, যে ভরবেগের সংজ্ঞা। ভরবেগ বলতে কি বুঝি না, ভরবেগ হচ্ছে কোনো বস্তুর ভর মানে এম, এবং কোনো বস্তুর যে বেগ হবে, ঠিক আছে, ভর আর বেগ এই দুটোর গুণফলকে আমরা বলছি কি না ভরবেগ। তাহলে দেখো এখানে ভরবেগের পরিবর্তন হচ্ছে, এমভি মাইনাস এমইউ মানে কি ভরবেগের পরিবর্তন, আর তাকে যখন টি দিয়ে ভাগ করছি তখন কি পাচ্ছি না ভরবেগের পরিবর্তনের হার। তাহলে এফ সমান আমি পেয়ে যাচ্ছি কিনা ভরবেগ, ভরবেগকে আমি যদি এমভিটাকে যদি একসাথে পি বা পি ওয়ান ধরে নিই, এম ইন্টু ভি সমান ধরে নিচ্ছি পি ওয়ান, আবার এম ইন্টু ইউ সমান আমি ধরে নিচ্ছি সেটাও একটা ভরবেগ, সেটাকে আমি পি টু ধরে নিচ্ছি। তাহলে আমি এটাকে লিখতে পারি কি না এফ এটা ইকুয়াল হচ্ছে পি টু মাইনাস পি ওয়ান বা পি ওয়ান মাইনাস পি টু। এখানে আমি এটাকে পি ওয়ান ধরেছি, তাহলে সেই অনুযায়ী পি ওয়ান মাইনাস পি টু ডিভাইডেড বাই টি। তো তাহলে এফ সমান পাচ্ছি পি ওয়ান মাইনাস পি টু ডিভাইডেড বাই টি, এফ সমান এম এ থেকে এটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে যখন আমি এফ সমান এম এ লিখেছিলাম তখন নিউটনের যে দ্বিতীয় সূত্র ছিল সেটা আমরা আগে দেখলাম। এখন এফ সমান পি ওয়ান মাইনাস পি টু বাই টি এই ফর্মুলা থেকে যদি আমি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এক্সপ্রেস করতে যাই, তাহলে সেক্ষেত্রে কি বলবো না কোনো বস্তুর উপর যদি আমি বাইরে থেকে বল প্রয়োগ করি, তাহলে কি হবে বস্তুটাতে ভরবেগের পরিবর্তন হবে, এবং ভরবেগের পরিবর্তনটা কোন দিকে হবে না যেদিকে বল প্রয়োগ করা হয়েছিল সেদিকেই। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে বলের একটা সংজ্ঞাও আমি পেয়ে যাচ্ছি, যে কোনো বস্তুর ভরবেগের যে পরিবর্তন, ভরবেগের পরিবর্তনের হারকে বল বলা হয়। ঠিক আছে, বলের একটা অন্যরকম সংজ্ঞাও আমি পেয়ে গেলাম এখানে। ঠিক আছে, তো চলে এসো নিউটনের তৃতীয় গতিসূত্র নিয়ে এবারে একটু
আলোচনা করা যাক। দেখো নিউটনের তৃতীয় গতিসূত্র সেটা কি ছিল প্রত্যেকে জানো, এটা বলার জন্য প্রত্যেকে লাফায় তখন যে নিউটনের তৃতীয় গতিসূত্রটা আমি বলবো ঠিক আছে। তো আজ আমি বলবো, তোমরা শুনবে, ঠিক আছে। তো চলো নিউটনের তৃতীয় গতিসূত্র কি হবে। তৃতীয় গতিসূত্র, আচ্ছা নিউটন তার তৃতীয় গতিসূত্রে কি বলেছে না, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে বা বর্তমান। যেমন দেখো দেখতে পাচ্ছি এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন, তাই তো প্রত্যেক ক্রিয়ার বিপরীত এবং সমান একটা প্রতিক্রিয়া আছে। তাহলে ধরো এখানে কোন একটা বস্তু যার ভর হচ্ছে এম, এম ভরের বস্তুর উপর যদি এখান দিয়ে কেউ এফ বল প্রয়োগ করে, ঠিক আছে, তাহলে কি হবে না এই বস্তুটাও এর উপর একটা বিপরীতমুখী এবং সমান একটা বল প্রয়োগ করবে। এটাই ছিল কি না নিউটনের তৃতীয় গতিসূত্র। এখানে আমরা দেখতে পাচ্ছি কি না এখানে কোন একটা জন্তু যেটা দোল খাচ্ছিল, ঠিক আছে, তো ও অ্যাকচুয়াল পজিশন হচ্ছে ওর সাম্যাবস্থান হচ্ছে এখানে, ওর সাম্যাবস্থান এখানে কোনটা না ওর সাম্যাবস্থান হচ্ছে এই লাইনটা, ঠিক আছে, এই লাইনটা এটা ছিল ওর সাম্যাবস্থান। ও সাম্যাবস্থান থেকে এই দিকে দেখো এতটা গেছে, তার জন্য কি হয়েছে না ও বিপরীত দিকেও অতটা ফিরে এসেছে, ঠিক আছে। এটাই হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়ার একটা উদাহরণ, ঠিক আছে। আচ্ছা আমরা আরো অনেক উদাহরণ আছে, যেমন নৌকাতে যখন নৌকা থেকে যখন আমরা কোনো নদীর পাড়ে বা কোনো একটা জলাশয়ের পাড়ে যখন লাফ দিই তখন নৌকাটা পিছনের দিকে চলে যায়, আমরা কিছুটা সামনের দিকে তার জন্য এগিয়ে আসি। আচ্ছা এছাড়াও আরো অনেক উদাহরণ আছে, আমরা যে হাঁটাচলা করতে পারছি, ঠিক আছে, রকেট নিচ থেকে উপরে উঠছে, ঠিক আছে, সবকিছুই কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্রের উপর বেস করে, ঠিক আছে। নিউটনের একটা লাইন, নিউটনের তৃতীয় গতিসূত্রের যে একটা লাইন, এটা কিন্তু আজ আমাদেরকে চাঁদে পর্যন্ত পৌঁছে দিয়েছে, ঠিক আছে। তো দেখো আমি একটু লাইনটা বলে দিই যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া বর্তমান, ঠিক আছে। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত সমান ও বিপরীত প্রতিক্রিয়া বর্তমান। তো তাহলে দেখো এখানে প্রথমেরটাকে যদি আমি F1 ধরি, দ্বিতীয়টা হচ্ছে কি না -F1 হবে। কেন মাইনাস ধরছি না, আমরা এখানে মাইনাসটা শুধুমাত্র বোঝাচ্ছে যে বল প্রয়োগের দিকটা বিপরীত, ঠিক আছে। তো প্রথম ক্ষেত্রে এটা যদি আমি F1 ধরেছি, ঠিক আছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এটাকে আমরা তারই সমান ধরবো মানটা, কিন্তু দিকটা বিপরীত, এটা বোঝাচ্ছে মাইনাস চিহ্ন দিয়ে, ঠিক আছে। আচ্ছা যাই হোক এই ছিল নিউটনের তৃতীয় গতিসূত্র। আচ্ছা এবারে চলে এসো আমরা পরের টপিকে চলে যাই, একদম প্রথমে যে বলের সংজ্ঞা যেটা আমরা ডিটেলসে বলিনি সেখানে আরেকবার ফিরে যাই, যে বল জিনিসটা কি, তার একক, ঠিক আছে, তার মাত্রা তোমাদের নেই তবুও একটু মাত্রাটা আমি বলে দেবো, আর তারপরে বিভিন্ন প্রকার বল নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে। দেখো তাহলে বলের অনেক সংজ্ঞা আমরা পড়লাম, এবারে শর্টে একটু আবার ডিটেলসে বলের সংজ্ঞাটা পড়ে নি, ঠিক আছে। দেখো বল কাকে বলবো, ফোর্স ইজ এন এক্সটার্নাল এফোর্ট, এটা একটা বাহ্যিক ক্রিয়া, ঠিক আছে। বল হচ্ছে একটা বাহ্যিক ক্রিয়া যেটা কোনো বস্তুর উপর অ্যাপ্লাই করলে কি হবে না বস্তু হয় গতিশীল হবে বা গতিশীল হওয়ার চেষ্টা করবে, শুধু গতিশীল হবে বা গতিশীল হওয়ার চেষ্টা করবে এটাই কিন্তু বল নয়। এখানে কিন্তু বস্তুর আকার আকৃতির পরিবর্তন ঘটতে পারে, একটা গতিশীল বস্তু সে স্থির হতে পারে বল প্রয়োগের জন্য, একটা স্থির বস্তু গতিশীল হতে পারে বল প্রয়োগের জন্য, এত সব কিছু ঘটনা ঘটতে পারে, ঠিক আছে। তো সংজ্ঞাতে অত সব কিছু লেখা কিন্তু যাবে না, তার জন্য আমরা ইফেক্ট অফ ফোর্স মানে বলের প্রভাবে কি কি ঘটতে পারে সেইখানে আমরা ওইগুলোকে লিখবো, ঠিক আছে। আমরা বলের সংজ্ঞাতে শুধু এটুকুই লিখবো যে কোনো বস্তুর উপর যা প্রয়োগ করলে কোনো বস্তুর উপর যা প্রয়োগ করলে বস্তুর গতি ও অবস্থার পরিবর্তন ঘটে। একদম সব থেকে সহজে লিখবো যে কোনো বস্তুর উপর যা প্রয়োগ করলে বস্তুর গতি ও অবস্থার পরিবর্তন ঘটে, পরিবর্তন ঘটে।
তাকে বল বলে। আচ্ছা, কোন বস্তুর উপর যা প্রয়োগ করলে বস্তুর গতি অবস্থার পরিবর্তন ঘটে তাকেই বলা হচ্ছে বল। ঠিক আছে। আচ্ছা, এখানে বলের যে ইফেক্ট গুলো কি কি হতে পারে বল প্রয়োগ করার ফলে, সেগুলোকে আমি আলাদাভাবে লিখবো। ঠিক আছে, যেমন বলকে এখানে দেখানো হয়েছে পুল আর পুশ দিয়ে, মানে টানা আর ঠেলা। ঠিক আছে, এটাও এক ধরনের বল। কোনো বস্তুকে টানা হচ্ছে তার মানে কি বল প্রয়োগ করা হচ্ছে, কোনো বস্তুকে ঠেলা হচ্ছে সেটা হচ্ছে এক ধরনের বল প্রয়োগ করাই বটে। ঠিক আছে। আচ্ছা, এখানে বলের প্রভাবে কি কি ঘটে আমি সেগুলো একটু লিখে নিই। ঠিক আছে, প্রভাব। এখানে দেখো বলের প্রভাবে কি কি ঘটতে পারে না, এক হচ্ছে বস্তু, স্থির বস্তু গতিশীল হতে পারে, স্থির থেকে গতিশীল। তাহলে স্থির বস্তু গতিশীল হচ্ছে। 2 নম্বর কি বলতে পারি না, গতিশীল বস্তু এক্ষেত্রে স্থির হতে পারে। গতিশীল বস্তু সে কিন্তু স্থির হতে পারে, গতিশীল বস্তু স্থির হতে পারে। ঠিক আছে। বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন হতে পারে। আকার বা আকৃতির পরিবর্তন হতে পারে। ঠিক আছে, বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন ঘটতে পারে। ঠিক আছে, তো আরো অনেক কিছুই পরিবর্তন ঘটে বল প্রয়োগ করার ফলে। ঠিক আছে, তো অত সব তোমাদের লেখার দরকার নেই, যেগুলো বললাম সেগুলো মনে রাখবে, সেগুলো মনে রাখলে যথেষ্ট। ঠিক আছে, তো চলে এসো এবারে বিভিন্ন প্রকার বল নিয়ে আমরা শিখবো। ঠিক আছে, তো দেখো বিভিন্ন প্রকার বল, একে একে আমরা বলের প্রকারভেদ নিয়ে ডিটেলসে জানবো। ঠিক আছে, চলে এসো। বিভিন্ন প্রকার বল, সবার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে লম্ব বল। লম্ব বল জিনিসটা কি? আচ্ছা দেখো, দেখো লম্ব বল বলতে আমরা দেখো একটা জিনিস, যে আমরা স্থির আছি। আমরা কেন স্থির আছি? আমরা পৃথিবীর এই অভিকর্ষ বলের জন্য স্থির আছি। আবার একটা গতিশীল বস্তু যদি আমরা ভাবি যে গতিশীল কেন আছে, না তাকে বল প্রয়োগ করা হচ্ছে বলে। ঠিক আছে, তো এখানে আমরা লম্ব বল সম্পর্কে শিখবো। লম্ব বল জিনিসটা কি না, ধরো এটা যদি একটা বস্তু হয় যার ভর আমি ধরে নিচ্ছি এম, এবারে এই বস্তুটার ওজন কি হবে না, বস্তুটাকে পৃথিবী যে বল দিয়ে টানবে, পৃথিবী কোনো বস্তুকে যে বল দিয়ে টানবে সেটাই হচ্ছে তার ওজন। ঠিক আছে, আমি ওজন নিয়ে আবার ডিটেলসে শিখবো, এখানে শুধুমাত্র একটু জানতে হবে আমাকে, সেই জন্যই জানছি। ওজন সবসময় কি করবে না, ওজন সবসময় নিচের দিকে কাজ করবে। ঠিক আছে, তাহলে কোনো বস্তুর ওজনের ঠিক বিপরীত দিকে, ওজনকে যে প্রতিমিত করছে ওজনের ঠিক বিপরীত দিকে যে প্রতিক্রিয়া বলটা, নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী যে প্রতিক্রিয়া বলটা তৈরি হচ্ছে সেটাকে আমরা কি বলছি না লম্ব বল। সেটাকে আমরা নর্মাল ফোর্স বলছি, একে আমরা এন দ্বারা চিহ্নিত করি। কি বললাম বুঝতে পারছো? কোন বস্তুর ওজনের বিপরীত দিকে যে বল কাজ করে সেটাকেই বলা হচ্ছে লম্ব বল। ঠিক আছে, এবারে ওজন মানে কি না, কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে নিজের দিকে টানছে একে ভার বা ওজন বলা হয়। ঠিক আছে। আচ্ছা, তো দেখো ওজন মানে কি, এক ধরনের বলই বটে। এম ইন্টু জি, আমরা কি জানি এফ সমান এম এ, এটা আমরা জানি বল এফ সমান এম এ। এখানে এর জায়গাতে জি দেওয়া হয়েছে কারণ ত্বরণটা হচ্ছে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন, অভিকর্ষজ ত্বরণ। তার জন্য এখানে আমরা এ এর জায়গাতে কি করছি না এম জি লিখছি। ঠিক আছে, তাহলে কোনো বস্তুর ওজন এটা হচ্ছে ডাব্লিউ সমানও হচ্ছে কি না এফ ই বটে। কোনো বস্তুর ওয়েটটাও হচ্ছে এক ধরনের বলেই বটে, যেটাকে আমরা এমজি দিয়ে রিপ্রেজেন্ট করছি, এমজি দিয়ে প্রকাশ করছি। ঠিক আছে, তো তাহলে এই এন যখন এমজির সাথে সমান হবে তখনই কি হবে না বস্তু স্থির থাকবে। ঠিক আছে, তাহলে এখানে এর উপর উপরের দিকে যে বল কাজ করছে যেটাকে লম্ব বল বলছি, আর নিচের দিকে যে বল কাজ করছে যেটাকে আমরা কি বলছি না অভিকর্ষ বল। ঠিক আছে, বা বস্তুর ওজন, সেই দুটো সমান এবং বিপরীত হওয়ার জন্য কি হচ্ছে না এর উপর মোট বলটা কি হচ্ছে না শূন্য হচ্ছে, মোট বাহ্যিক বল শূন্য হচ্ছে। এর অভ্যন্তরীণ বল কাজ করতে পারে বাট এর উপর বাহ্যিক মোট বল হচ্ছে শূন্য। তার জন্য কি হচ্ছে না বস্তু স্থির অবস্থায় আছে। তো আশা করছি বুঝতে পেরেছো নর্মাল ফোর্স জিনিসটা কি। তো চলে এসো ঘাত বল, বলের ঘাত এবং ঘাত সম্পর্কিত যে আলোচনা। তো প্রথম আমরা জানবো ঘাত সম্পর্কে। ঘাত জিনিসটা কি? ঘাত হচ্ছে, আচ্ছা এটা বলতে গিয়ে একটু বলে দিই যে তোমরা যদি এই চ্যাপ্টারের ডিটেলস পিডিএফ পেতে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এখানে শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, 8001806200, এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো
টোটাল ডিটেলস নোট কালেক্ট করার জন্য। ঠিক আছে, তো চলো ঘাত, ঘাত বল এবং বলের ঘাত নিয়ে একটু পড়ি। ঘাত এর ইংলিশ নামটা হচ্ছে থ্রাস্ট। থ্রাস্ট বলতে এটাও এক ধরনের লম্ব বলেই বটে, বাট লম্ব বল ঠিক নয়, তাহলে আলাদা করে দেখানো হতো না। ঘাত মানে কোনো বস্তুর উপর, দেখো এখানে একটা আমরা থ্রাস্ট দেখতে পাচ্ছি, এটা ঘাত দেখতে পাচ্ছি, এটা ছবি দেওয়া আছে থ্রাস্ট বা ঘাতের। এটা থেকে কি বুঝতে পারছি বলতো, না কোনো বস্তুর উপর যখন আমি বল প্রয়োগ করছি, ধরো এটা একটা বস্তু, এই বস্তুটার ভর হচ্ছে এম, ঠিক আছে, বস্তুর উপর যখন লম্বভাবে কোনো বল প্রয়োগ করা হচ্ছে, সেটা উপর দিকে শুধু নয়, যে কোনো দিক থেকে হতে পারে। আমি এদিক থেকে এর উপর লম্বভাবে বল প্রয়োগ করতে পারি, ঠিক আছে, এদিক থেকে এর উপর লম্বভাবে বল প্রয়োগ করতে পারি, এদিক থেকে এর উপর লম্বভাবে বল প্রয়োগ করতে পারি। এই বলটাকে বলা হচ্ছে কি না ঘাত বল। বুঝতে পারছো, বস্তুর উপর যখন যে কোনো দিক থেকে লম্বভাবে যে বল প্রযুক্ত হচ্ছে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে কি না ঘাত বল। এখানে প্রত্যেকটাই এক একটা বল হতে পারে, এটা F1 ধরে নিচ্ছে, এটাকে F2 ধরে নিচ্ছে, এটাকে F3 ধরে নিচ্ছে, এটাকে F4 ধরে নিচ্ছে, এই প্রত্যেকটাই হচ্ছে কি না, এটাকে F4 ধরে নি, এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি না এক একটা ঘাত বল। ঠিক আছে, তাহলে ঘাত বল বুঝতে পারলে যে কোনো বস্তুর, সরি ঘাত বল নয়, ঘাত, এটা ঘাত, ঠিক আছে, ঘাত হচ্ছে এটা, ঘাত বল আলাদা জিনিস। ঠিক আছে, ঘাত হচ্ছে কিনা কোনো বস্তুর উপর লম্ব হবে, যে কোনো দিক থেকে লম্ব হবে যে বল প্রয়োগ করা হচ্ছে, সেটাই হচ্ছে ঘাত, থ্রাস্ট। ঠিক আছে, চলে আসে পরে ঘাত বল সম্পর্কে। ঘাত আর ঘাত বল দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। ঘাত বল মানে ইম্পালসিভ ফোর্স। ইম্পালসিভ ফোর্স জিনিসটা কি বলে, বা ঘাত বল জিনিসটা কি বলে, একটু দেখি। আচ্ছা, এখানে দেখো একটা ছবি দেখতে পাচ্ছ, ইম্পালসিভ ফোর্স অ্যান্ড ইম্পালস ফোর্স। আচ্ছা, ইম্পালসিভ ফোর্স বলতে আমি একটু বলি সহজে, একদম সব থেকে শর্টে বলি ব্যাপারটাকে। ইম্পালসিভ ফোর্স জিনিসটা কি না, ঘাত বল হচ্ছে কোনো বস্তুর উপর যখন আমি খুব ক্ষুদ্র সময়ে বৃহৎ মানের একটা বল প্রয়োগ করবো, তখন সেটাকে আমরা ঘাত বল বলবো। যেমন মনে করো যে হাতুড়ি দিয়ে পেরেক পেটা হচ্ছে, ঠিক আছে, তো সেটা কি এক ধরনের ঘাত বল। সেখানে পেরেক আর হাতুড়ির মধ্যে যে টাচিং টাইমটা ভেরি স্মল, বাট এখানে পেরেকের উপর যে বল প্রয়োগ করা হয়েছে সেটা হচ্ছে খুব বৃহৎ মানের একটা বল প্রয়োগ করা হচ্ছে, তাই তো। আচ্ছা, আবার ধরো এখানে এই ব্যাটসম্যান এই কি করছে না, বলের উপর একটা প্রচন্ড জোরে বল প্রয়োগ করছে, তাই তো, কিন্তু এই বল আর ব্যাটের মধ্যে যে টাচিং টাইমটা, দিস ইজ ভেরি স্মল, তাই তো, সেই জন্য এটাকে আমরা একটা ঘাত বল হিসাবে বলতে পারি। কি বললাম বুঝতে পারছো। এবার এই ঘাত বল, বল প্রয়োগ করার পরে কি হবে না, বলটা এভাবে যেতে থাকবে, ঠিক আছে, বলটা এভাবে যেতে থাকবে। তো এই ঘাত বল প্রয়োগ করার পরে বলটা কি হবে, বলটা একটা এর উপর একটা নির্দিষ্ট মানেরই বল প্রয়োগ করা হয়েছে, সেই বলটা নিয়ে কি হবে না, এ কিছুটা দূর যেতে থাকবে, এবার বায়ুর বাধার জন্য আস্তে আস্তে গিয়ে কোথাও না কোথাও পড়ে যাবে। ঠিক আছে, তো এখানে এই যে নির্দিষ্ট বল এর উপর একটা প্রয়োগ করা হয়েছে, যার জন্য সে কিছু সময় ধরে গতিশীল আছে। এই নির্দিষ্ট বল আর বলের যে সময় ধরে সে গতিশীল আছে, সেই দুটোর গুণফলকে বলা হচ্ছে কি না বলের ঘাত। আচ্ছা, তাহলে ঘাত বল আর বলের ঘাত আর ঘাত সম্পর্কে আইডিয়া আশা করছি হয়েছে। আমি আবারও একবার শর্টে বলে দিচ্ছি পুরো ব্যাপারটাকে। ঘাত মানে কোনো বস্তুর উপর যে কোনো দিক থেকে লম্ব হবে যে বল প্রয়োগ করা হচ্ছে, শুধু লম্ব বলটাই নয়, লম্ব বলটাও এক ধরনের ঘাত বলই বটে। ঠিক আছে, তো যে কোনো দিক থেকে লম্ব হবে যে বল প্রয়োগ করা হচ্ছে সেটাকে ঘাত বলা হচ্ছে। ঠিক আছে, আর ঘাত বল মানে কি বললাম না, কোনো বস্তুর উপর ক্ষুদ্র সময়ে বৃহৎ মানের বল, যেমন হাতুড়ি দিয়ে পেরেক পেটা। ঠিক আছে, আবার কোনো ব্যাটসম্যান যখন বলের উপর কিক করছে, ঠিক আছে, আবার ফুটবলকে যখন কিক করা হয়, ঠিক আছে, পা দিয়ে, তখন সেটাও এক ধরনের ঘাত বলই বটে। আচ্ছা, বলের ঘাত কি না, সেই ঘাত বলের জন্য কি হচ্ছে না, বলের ঘাত সৃষ্টি হচ্ছে, মানে যে বলটা ওর উপর প্রয়োগ করা হলো, বৃহৎ মানের হোক বা হালকা মানের হোক, যে কোনোই হোক, ঠিক আছে, একটা নির্দিষ্ট মানে যখন বল প্রয়োগ করা হবে কোনো বস্তুর উপর, সেই জন্য কি হবে না, বস্তুটা কিছু সময় ধরে যখন গতিশীল থাকবে, তখন সেই বল আর বলের ক্রিয়াকালের যে গুণফল, সেটাকে বলা হচ্ছে কি না বলের ঘাত বলা হয়। ঠিক আছে, আচ্ছা, আমি একটু বলের ঘাত ব্যাপারটাকে আরো একটু শর্টে বলি। দেখো, ধরো এটা হচ্ছে একটা, ধরো এটা একটা বস্তু যার ভর হচ্ছে এম। এই এম ভরের বস্তুর উপর আমি বাইরে থেকে একটা নির্দিষ্ট মানের বল প্রয়োগ করেছি, এফ বল, যার জন্য এই বস্তুটা বেশ কিছু সময় ধরে একটা পথে গতিশীল আছে, বস্তুর ভর এম, ওর উপর একটা নির্দিষ্ট মানেরই বল প্রয়োগ করা হয়েছে, ও বেশ কিছু সময় ধরে একটা পথে গতিশীল আছে। তাহলে এখানে যে বলটা প্রয়োগ করা হয়েছে, আর আমি ধরো এখানে এই বলটা একটা নির্দিষ্ট মানের যে বল প্রয়োগ করেছি সেটা টি সময় ধরে প্রয়োগ করেছি, তাহলে এই বল আর সময়ের যে গুণফল, ঠিক আছে, সেই বল আর সময়ের গুণফলকে বলা হচ্ছে বলের ঘাত। একে আমরা আই দ্বারা চিহ্নিত করি। ঠিক আছে, আই সমান কি হবে না এফ ইন্টু টি হবে,
আচ্ছা, বুঝতে পেরেছো আশা করছি যে একটা বস্তুর উপর, একটা নির্দিষ্ট ভরের বস্তুর উপর একটা নির্দিষ্ট মানের বল যদি কিছু সময় ধরে প্রয়োগ করা হয়, তাহলে ওই নির্দিষ্ট ভর, ওই নির্দিষ্ট বল এবং নির্দিষ্ট সময়ের যে গুণফল, সেটাকে বলা হচ্ছে কি না বলের ঘাত বলা হচ্ছে এফ ইন্টু টি। আবার একটু এটাকে যদি ঘুরিয়ে বলা হয়, দেখো একটু আগে আমরা শিখলাম কি না বল এফ সমান এমভি মাইনাস এমইউ বাই টি, তাই তো? তাহলে দেখো এখানে এই এফ এর জায়গাতে যদি আমি এমভি মাইনাস এমইউ বাই টি পুট করি, ঠিক আছে, তাহলে কি পাবে দেখো তো, এফ এর জায়গাতে আমি এমভি মাইনাস এমইউ ডিভাইডেড বাই টি পুট করছি, ইনটু একটা টি আছে, ইনটু টি আছে। তাহলে কি হচ্ছে দেখো এখান থেকে না এই টি আর এই টি কেটে যাচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি, ইম্পালসিভ ফোর্স, ইম্পালস অফ ফোর্স, এটা আই সমান হচ্ছে এমভি মাইনাস এমইউ, এটা পড়ে থাকছে। আবার এমভি মাইনাস এমইউ মানে কি, এম ইন্টু ভি, কি পড়লাম একটু আগে না এম ইন্টু ভি হচ্ছে ভর ইন্টু বেগ মানে ভর বেগ, তাই তো? আচ্ছা, এমভি মাইনাস এমইউ মানে কি ভর বেগের পরিবর্তন। তাহলে বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তনের সাথে সমান। কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, একটা নির্দিষ্ট মানের বল যদি কিছু সময় ধরে প্রয়োগ করা হয়, তাহলে সেই বল আর সময়ের গুণফলকে বলা হচ্ছে বলের ঘাত। এবং বলের ঘাত এর অর্থই হচ্ছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন। আচ্ছা, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনটাই হচ্ছে বলের ঘাত, কিন্তু ভরবেগের পরিবর্তনের হারটা কি না সেটাই হচ্ছে বল। ওকে, চলো, আশা করছি বুঝে গেছি। যদি না বুঝতে পারছো আবার ভিডিওটা একবার রিভার্স করে দেখে নিও, ঠিক আছে? আর আবারও বলছি যে যদি ডিটেলস ক্লাস নোটস পেতে চাও, তাহলে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এখানে লিখে দিয়েছি, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অবশ্যই মেসেজ করো, কেউ ফোন বা এই টাইপের কিছু করার চেষ্টা করবে না, ঠিক আছে? চলে এসো নেক্সট, আসঞ্জন বল ও সংশক্তিজনিত বল। আচ্ছা, আসঞ্জন বল আর সংশক্তিজনিত বল জিনিসটা কি বলে, অ্যাডহেসিভ ফোর্স অ্যান্ড কোহেসিভ ফোর্স। অ্যাডহেসিভ ফোর্স অ্যান্ড কোহেসিভ ফোর্স জিনিসটা কি বলে দেখো। দেখো অ্যাডহেসিভ ফোর্স মানে এখানে ছবিটা দেখো, একটু একটা জিনিস দেখতে পাচ্ছি যে এটাতে অ্যাডহেশন লেখা আছে, এটা কি বটে একটু শর্টে বলি, একটু কার্টুন আকারে দেখানো আছে এখানে, ঠিক আছে? এখানে দেখো জল আছে H2O, H2O মানে কি জল, আর এটা হচ্ছে কোন একটা পাত্রের ধারটা, ঠিক আছে, পাত্রের দেওয়ালটা, ঠিক আছে? তো তাহলে এখানে এইটা দিয়ে কি বোঝানো হচ্ছে না, দেখো জলের কণাগুলা যখন পাত্রের দেওয়ালকে ধরে রাখছে, ঠিক আছে, যেমন মনে করো একটা গ্লাসে জল ভর্তি করা হলো, তারপর জলটা ঢেলে দেওয়ার পরও দেখবো যে গ্লাসে কিছু পরিমাণ জল লেগে আছে। তো সেটা কেন না, সেটা হচ্ছে এই অ্যাডহেসিভ ফোর্সের জন্য, সেটা হচ্ছে এই আসঞ্জন বলের জন্য হয়ে থাকে। তো আসঞ্জন বল জিনিসটা কি, তাহলে এবারে বুঝতে পারবে যে আসঞ্জন বল জিনিসটা কি। না, আসঞ্জন বল হচ্ছে দুটো ভিন্ন বস্তু, ভিন্ন প্রকারের বস্তু, ভিন্ন বস্তু নয় ভিন্ন প্রকারের বস্তু, মানে একটা যদি কঠিন হয় একটা তরল হবে, একটা যদি কঠিন হয় একটা গ্যাস হতে পারে, ঠিক আছে? তো এরকম দুটো ভিন্ন প্রকারের বস্তুর মধ্যে থাকা অণু পরমাণু, যেমন এখানে হাইড্রোজেন, অক্সিজেন, এই যে পরমাণুগুলো আছে বা অণুগুলো আছে, এদের মধ্যে যে আকর্ষণ বল, এখানে এই দেওয়াল এটা কি না এটা সলিড, এটা হচ্ছে কঠিন, আর এখানে যে জল আছে সেটা হচ্ছে তরল। তাহলে এখানে তরলের কণা আর কঠিনের কণা এদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করছে, সেটাকে আমরা বলছি অ্যাডহেসিভ ফোর্স বা আসঞ্জন বল, ঠিক আছে? যার জন্য কি হয় না পাত্রের দেওয়াল ভিজে যায়, ঠিক আছে? আচ্ছা, চলে এসো সংশক্তিজনিত বল কি, কোহিশন। কোহিশন মানে হচ্ছে যে এদের নিজেদের মধ্যে, জলের মধ্যে থাকা যে অণু পরমাণুগুলো আছে তারা নিজেদেরকেও একটা বল দ্বারা আকর্ষণ করে, ঠিক আছে? তো সেটাকেই বলা হচ্ছে কি না কোহিশন বা কোহেসিভ ফোর্স বলা হচ্ছে, ঠিক আছে? সেটাকে বলা হচ্ছে কি না সংশক্তিজনিত বল বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে সংশক্তিজনিত বল, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও একবার শর্টে বলে দিচ্ছি ব্যাপারটাকে, যে যদি দুটা একই রকমের বস্তুর মধ্যে, মানে যেমন যে তরলের কোণা আছে, ঠিক আছে, তাদের মধ্যে হতে পারে, দুটো কঠিনের কোণা হতে পারে, যেমন একটা রাস্তা দিয়ে যখন কোন গাড়ি চলে যায়, ঠিক আছে, তখন গাড়ির যে চাকার নিচের পোর্শন আর রাস্তার যে দেওয়াল, ঠিক আছে, তার মধ্যে যে থাকা কোণাগুলো আছে তার মধ্যে যে আকর্ষণ বল কাজ করছে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে কি না সেটা এক ধরনের কি না সংশক্তিজনিত বল। কিন্তু যদি দুটো ভিন্ন প্রকৃতির অণু পরমাণুর মধ্যে, মানে যদি একটা কঠিন হয় একটা তরল হবে, একটা তরল একটা গ্যাস হতে পারে, একটা কঠিন একটা গ্যাস হতে পারে, এরকম দুটো ভিন্ন প্রকৃতির অণু পরমাণুর মধ্যে যে আকর্ষণ বল, সেটাকে বলা হচ্ছে কি না সেটাকে বলা হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স বা আসঞ্জন বল, ঠিক আছে? চলো আমরা নেক্সট টপিকে চলে যাই। চলে এসো স্পর্শজনিত বল ও স্পর্শহীন বল, স্পর্শজনিত বল ও স্পর্শহীন বল। আচ্ছা, খুব সিম্পল জিনিস স্পর্শজনিত বল, যেগুলো হচ্ছে কোনো বস্তুকে যখন আমরা স্পর্শ মানে বল প্রয়োগ করতে গেলে স্পর্শ করতে হয়, ঠিক আছে, সেগুলোকে বলা হচ্ছে স্পর্শজনিত বল, ঠিক আছে?
তাহলে সিম্পল জিনিস, তাহলে স্পর্শহীন বলটা তার ঠিক বিপরীত, যে বল প্রয়োগ করছি অথচ তাকে আমরা টাচ করছি না। ঠিক আছে, টাচ না করে কোনো বস্তুকে বল প্রয়োগ করা সম্ভব কি? বলো, তাড়াতাড়ি বলো, কে বলবে? আচ্ছা দেখো, টাচ না করেও কিন্তু কোনো বস্তুকে বল প্রয়োগ করা সম্ভব। যেমন এই যে পেনটা আছে, এটাকে ছেড়ে দিলে একে পৃথিবী নিজের দিকে টেনে নিচ্ছে, কিন্তু পৃথিবীর সাথে টাচে ছিল না। তাহলে এটা কি না একটা স্পর্শহীন বল, সেটা হচ্ছে একটা স্পর্শহীন বল, নন কন্টাক্ট ফোর্স, নন কন্টাক্ট ফোর্স, তাই তো? তো এটা হচ্ছে স্পর্শহীন বল। তাহলে স্পর্শহীন বলের উদাহরণ কি হতে পারে না, যে কোনো রকমের আকর্ষণ বা বিকর্ষণ বল, সেটাই হচ্ছে স্পর্শহীন বল। ঠিক আছে, যখন দুটো বস্তু পরস্পর সংস্পর্শে না থেকে একে অপরের উপর বল প্রয়োগ করতে পারে, তখন সেটাকে বলা হচ্ছে স্পর্শহীন বল। আর স্পর্শযুক্ত বা স্পর্শজনিত বল কোনটাকে বলবো না, যখন দুটো বস্তু একে অপরের উপর বল প্রয়োগ করতে গেলে অবশ্যই কন্টাক্টে আসতে হবে, তাদেরকে টাচ করতে হবে। ঠিক আছে, তখন সেটাকে আমরা বলবো কি না কন্টাক্ট ফোর্স বা স্পর্শজনিত বল। ঠিক আছে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রিকশনাল ফোর্স, ঘর্ষণ বল, এই সম্পর্কে আমরা বিশদে নেক্সট ক্লাসে শিখবো। ঠিক আছে, আজকে জাস্ট একটু ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল কি ওটা একটু বলবো জাস্ট। ঠিক আছে, চলে এসো স্প্রিং ফোর্স, ঠিক আছে, মাস্কিউলার ফোর্স, এগুলো সবই হচ্ছে কি না এক একটা কন্টাক্ট ফোর্স। ঠিক আছে, তো চলো নেক্সট টপিকে চলে যাই। দেখো এখানে একটা দেখতে পাচ্ছি ম্যাগনেটিক ফোর্স। ঠিক আছে, এটা কি বলো তাড়াতাড়ি, এটা কন্টাক্ট ফোর্স না নন কন্টাক্ট ফোর্স? অবশ্যই নন কন্টাক্ট ফোর্স। এখানে ম্যাগনেটিক সাবস্টেন্স গুলোকে মানে চৌম্বক পদার্থগুলোকে আকর্ষণ করছে দূর থেকেই। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা নন কন্টাক্ট ফোর্স। ঠিক আছে, চলে এসো প্রতিমিত ও অপ্রতিমিত বল। প্রতিমিত ও অপ্রতিমিত বল জিনিসটা কি? ব্যালেন্সড ফোর্স অ্যান্ড আনব্যালেন্সড ফোর্স। ঠিক আছে, আচ্ছা দেখো, যখন একটা বস্তু তার উপর দুদিক থেকে দুটো সমান মানের বল প্রযুক্ত হবে, ধরো তুমি দাঁড়িয়ে আছো, তোমার দু হাত ধরে দুজন বন্ধু, এদিকে দুজন আছে এদিকে দুজন আছে, দুজনেই দু হাত ধরে তার দুটো হাত ধরে টানছে, এদিকে দুজন টানছে এদিকে দুজন টানছে, দুজন সেম বল প্রয়োগ করে টানছে, তুমি কোন দিকে যাবে? এদিকে যে টানছে মানে তোমার ডান হাত ধরে যে টানছে সে ধরো তোমাকে 50 নিউটন বল প্রয়োগ করে টানছে। ঠিক আছে, আর এইদিকে যে টানছে বা যারা টানছে তারাও ধরো 50 নিউটন বল প্রয়োগ করে টানছে। এখন তুমি কোন দিকে গতিশীল হবে? না কোনো দিকেই গতিশীল হবে না, কারণ তোমার উপর একটা ব্যালেন্স ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি টাগওয়ারে, ঠিক আছে, দড়ি টানাটানি খেলাতে কি দেখতে পাচ্ছি না, এইদিকে থাকা ব্যক্তিরা আর এইদিকে থাকা ব্যক্তিরা দুজন একে অপরের উপর সমান বল প্রয়োগ করেছে। তাহলে দড়ি কোন দিকে যাবে? না কোনো দিকেই যাবে না। তাহলে এটা কি না, এটা হচ্ছে ব্যালেন্সড ফোর্স বা প্রতিমিত বল, যে বল কি হয় না কোনো বস্তুতে গতি সৃষ্টি করতে পারে না। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কার্যহীন বলও বলতে পারি, এই বলটাকে আমরা কার্যহীন বলও বলতে পারি। তাহলে মনে রাখবে যে প্রতিমিত বলকে কার্যহীন বলও বলা হয়। ঠিক আছে, আবার চলে এসো অপ্রতিমিত বল। এখানে দেখো একই ছবি দেখতে পাচ্ছি যে এখানে একটা ব্যক্তি যে 100 নিউটন বল প্রয়োগ করে একে টানছে, এখানে তিনজন ব্যক্তি আছে, তারা তিনজনে মিলে 300 নিউটন বল প্রয়োগ করে এই ব্যক্তিকে টানছে। এখন আমরা স্পষ্ট বুঝতে পারছি যে যার উপর 100 নিউটন বল প্রয়োগ করা হয়েছিল সে কি হবে না, যেদিকে 300 নিউটন বল প্রয়োগ করা হয়েছিল সেই দিকে গতিশীল হবে। ঠিক আছে, তাহলে দুটা ভিন্ন মানের যদি বল কোনো বস্তুর উপর কাজ করে, এখানে কোনো বস্তু বলতে কে না এই দড়ি, দড়ির উপর দুটো ভিন্ন মানের বল কাজ করছে। এটা যদি কোনো বস্তু হয় যার ভর হচ্ছে এম, এদিকে ধরে নাও যে একটা বল প্রয়োগ করা হয়েছিল যেটা হচ্ছে 50 নিউটন, এদিকে ধরে নাও যে এফ ড্যাশ যেটা হচ্ছে 100 নিউটন। আমি স্পষ্টই বুঝতে পারছি যে এখান থেকে আমি স্পষ্টই বুঝতে পারছি যে যেদিকে 100 নিউটন বল প্রয়োগ করা হয়েছিল বস্তুটা সেই দিকেই গতিশীল হবে, বস্তুর যে বেগ সৃষ্টি হবে বা ত্বরণ সৃষ্টি হবে সেটা হচ্ছে এই দিকে হবে, তাই তো? আচ্ছা তাহলে যে বল কোনো বস্তুতে গতি সৃষ্টি করে, ঠিক আছে, যেমন এখানে দড়িতে একটা গতি সৃষ্টি হয়েছে, এখানে এম ভরের বস্তুতে একটা গতি সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে কি না অপ্রতিমিত বল। আশা করছি বুঝতে পেরেছো, যে বল কোনো বস্তুতে গতি সৃষ্টি করছে সেটা হচ্ছে অপ্রতিমিত বল বা আনব্যালেন্সড ফোর্স। যে বল কোনো বস্তুতে গতি সৃষ্টি করতে পারছে না সেটাকে বলা হচ্ছে কি না প্রতিমিত বল বা ব্যালেন্সড ফোর্স। ঠিক আছে, আচ্ছা চলে এসো নেক্সট টপিকে। ঘর্ষণ বল, এটা দিয়ে আজকের ক্লাস শেষ করব। তো ঘর্ষণ বল নিয়ে আমরা ডিটেলসে পড়বো না, জাস্ট ঘর্ষণ বল জিনিসটা কি সেটুকুই পড়বো, পরের ক্লাসে আমরা ঘর্ষণ বল নিয়ে ডিটেলসে পড়বো। ঠিক আছে, তো চলো ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল জিনিসটা কি। দেখো এখানে এক ব্যক্তি একটা বস্তুকে টানছে যার ভর আমি আবারও ধরে নিচ্ছি যে এম ভরের বস্তু, যাকে এক ব্যক্তি টানছে কোনো একটা বল প্রয়োগ করে। ঠিক আছে, দেখতে পাচ্ছি এদিকে একটা বল প্রয়োগ করা হয়েছে এই বস্তুটির উপর, তাই তো? তাহলে এই পিছনের দিকে
অটোমেটিক নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী পিছনের দিকে একটা বল তৈরি হয়ে যাবে, যেটাকে ঘর্ষণ বল বলবো। ঠিক আছে, তো এখানে ব্যক্তি বল প্রয়োগ করছে এই দিকে, তার পিছনের দিকে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী বলতে পারো, বা যে কোনো ভাবে পিছনের দিকে একটা বল মানে এর উপর একটা বাধার সৃষ্টি হচ্ছে, যেটাকে আমরা কি বলছি না ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল। ঠিক আছে, তাহলে ঘর্ষণ বল মানে কি না একটা বাধাজনিত বল। ঘর্ষণ বলের বিভিন্ন প্রকারভেদ আছে, এই সম্পর্কে আমরা শিখবো। ঠিক আছে, ডিটেলস পরের ক্লাসে শিখবো। জাস্ট আজ এইখানে আমি ঘর্ষণ বল জিনিসটা কি সেটা আবার একবার বলে দিচ্ছি, যে দুটা বস্তু যখন পরস্পরের সংস্পর্শে থেকে গতিশীল থাকে তখন সেই রকম গতিটাকে আমরা বলবো কিনা আপেক্ষিক গতি। তার মানে একটা বস্তু আরেকটা বস্তু, দুটো বস্তুর আপেক্ষিক গতির বিরুদ্ধে যে বাধাজনিত বল কাজ করে। ঠিক আছে, দুটো বস্তুর আপেক্ষিক গতির বিরুদ্ধে যে বাধাজনিত বল কাজ করে, গতির বিরুদ্ধে বলতে কি না মোশনটা এইদিকে আছে, সরি এম ভরের বস্তুর যে ভরবেগ সেটা কিন্তু এই দিকে যাচ্ছে। ঠিক আছে, মানে গতিশীল আছে ও ভি বেগ নিয়ে বা কোনো ত্বরণ নিয়ে এই দিকে গতিশীল আছে, তার গতির বিরুদ্ধে একটা বল কাজ করছে এখানে, যেটাকে বলা হচ্ছে কিনা ঘর্ষণ বল। ঠিক আছে, তাহলে কোনো বস্তুর বা দুই বা ততোধিক বস্তু যখন একটা নির্দিষ্ট পাথে, ঠিক আছে, একটা নির্দিষ্ট টাচে থাকবে, তারা একটা নির্দিষ্ট পাথের মধ্যে টাচে থাকবে। ঠিক আছে, তো তখন বিপরীত দিকে যে বলটা কাজ করছে সেটাকে বলা হচ্ছে কিনা ঘর্ষণ বল। ঠিক আছে, তাহলে দুই বা ততোধিক বস্তুর গতির বিরুদ্ধে যে বাধাজনিত বল কাজ করে সেটাকে বলছি আমরা কি না ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বল মানে হচ্ছে কি এটা একটা বাধাজনিত বল। আমি সংজ্ঞাটা একটু শর্টে লিখে দিচ্ছি ঘর্ষণ বলের সংজ্ঞা। আচ্ছা, ঘর্ষণ বল কাকে বলবো? পরস্পরের সংস্পর্শে থেকে, আচ্ছা একটু ভালোভাবে লিখি, দুই বা ততোধিক বস্তু, দুই বা ততোধিক বস্তুর আপেক্ষিক গতির বিরুদ্ধে, আপেক্ষিক গতির বিরুদ্ধে যে বাধাজনিত বল কাজ করে তাকে ঘর্ষণ বল বলে। তাকে বলা হচ্ছে ঘর্ষণ বলে, তাকে ঘর্ষণ বল বলে। দুই বা ততোধিক বস্তুর আপেক্ষিক গতির বিরুদ্ধে যে বাধাজনিত বল কাজ করে, যারা পরস্পর সংস্পর্শে থাকে, এখানে একটু লিখে দেবে ব্র্যাকেটে, যারা পরস্পর সংস্পর্শে থাকে, যারা পরস্পর সংস্পর্শে থাকে। ঠিক আছে, দুই বা ততোধিক বস্তু যারা পরস্পর সংস্পর্শে থাকে, সেরকম দুটো বা ততোধিক বস্তুর আপেক্ষিক গতির বিরুদ্ধে যে বাধাজনিত বল কাজ করছে, ঠিক আছে, যে বাধাজনিত বল কাজ করছে সেটাকে আমরা কি বলছি না ঘর্ষণ বল বলছি, সেটাকে আমরা বলছি ঘর্ষণ বল। তো এই ছিল আজকের ক্লাস। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। তো আজ এই পর্যন্ত।